সুপ্রিয় শিক্ষার্থী, জুয়েলার্সিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আজকে আমরা আরও একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের এমসিকিউ বিষয়টি হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। চলো শুরু করি। দেখো, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে মেশ টপোলজিতে 12টি নোটের জন্য মোট কতগুলো বা কত সংখ্যক তারের প্রয়োজন হবে। আমরা জানি মেশ টপোলজিতে তারের সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তো এখন আমরা এনকে যদি 12টি ধরি, যেহেতু আমাদের কি আমরা জানি n হচ্ছে মোট কম্পিউটার সংখ্যা, তাহলে সূত্র পড়বে 12 গুণ 12 মাইনাস 1 ভাগ হচ্ছে কত 2। তাহলে আমরা লিখতে পারি 12 ইন্টু 11 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি, তাহলে কত হবে 6 6 11 কত হবে 66। তো আমরা বলতে পারি যদি মোট কম্পিউটার সংখ্যা 12টি হয়, তাহলে আমাদের যে তার সংখ্যা প্রয়োজন হবে সেটি হচ্ছে 66টি তারের প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে এর পরের প্রশ্ন দেখি চলো। 2 নম্বর প্রশ্নটি কি বলে দেওয়া আছে, জনাব রাজীব একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তার অফিসে 15 Mbps ব্রডব্যান্ডের ইন্টারনেট সংযোগ ব্যবহার করা আছে এবং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারে। দেখো, এখানে হচ্ছে যেহেতু সে কত 15 Mbps ব্রডব্যান্ড সেবা গ্রহণ করতেছে, 15 Mbps ব্রডব্যান্ড সেবা গ্রহণ করছে, তাহলে সে ভিত্তিতে সে হচ্ছে ভিডিও কনফারেন্সে এইচডিতে সে ডেটা ট্রান্সফার করতে পারবে বা ডেটা আদান প্রদান করতে পারবে। তাহলে হচ্ছে 2 নম্বর ঘ নম্বর উত্তর হবে। আচ্ছা, কি তো আছে যে উদ্যোগ যে ছিল, ঠিক আছে, সে কত ছিল 15 Mbps ব্রডব্যান্ড সেবা গ্রহণ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহার হতে পারে। দেখো, তাহলে যে মাধ্যমটি হতে পারে, এক নম্বর শুনতে আছে কোয়েক্সিয়াল কেবল, টুইস্টার কেবল আর হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। দেখো, আমাদের কোয়েক্সিয়াল কেবল এটি সাধারণত 10 Mbps এ ডেটা স্থানান্তর করতে পারে। তাহলে আমি কি বলবো, যেহেতু আমাদের অপশন ছিল হচ্ছে যে 15 Mbps, তাহলে এটা অবশ্যই হবে না। তাহলে সঠিক উত্তর হবে টুইস্টার কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবল। তাহলে এর উত্তর হচ্ছে গ নাম্বার 2 আর 3। আচ্ছা, এখন এর পরবর্তী কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। তাহলে পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা হয়েছে। দেখো, আমরা যদি এখানে বলি বিসিডি, আমরা যদি বিসিডি পুনরূপ কি বাইনারি কোডের ডেসিমেল, এটি সাধারণত দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়। আস্কি কোড, এটি হচ্ছে ইংলিশ বর্ণমালাকে কোডভুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। ABCDIC, এটা হচ্ছে ইংলিশ বর্ণমালাকে কোডভুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু ইউনিকোড হচ্ছে বিশ্বের সকল যত ভাষা আছে সব ভাষাকে কোডভুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে ইউনিকোড। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে কি ইউনিকোডের মাধ্যমে সম্ভবপর হয়েছে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন দেখে চলো। 5 নাম্বার তথ্য ও উপাত্তের সংরক্ষণের সাথে জড়িত। আমাদের তথ্য ও উপাত্ত যখন আমাদের সংরক্ষণ করতে হয়, এটি সাধারণত কি কাজ করা হয়। দেখো, প্রথম অপশন দেওয়া আছে অ্যাডার। অ্যাডার কাকে বলে? অ্যাডার হচ্ছে এমন একটি সমবায় বর্তনী যার সাহায্যে বাইনারি বিট যোগ করা হয়। তাহলে আমরা অ্যাডার বলবো, যেটা হচ্ছে সাধারণত যোগের বর্তনী, যার সাহায্যে যোগ করতে পারে, যোগের বর্তনী। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লিপ-ফ্লপ কি? ফ্লিপ-ফ্লপ হচ্ছে এমন একটি রেজিস্টার বা ফ্লিপ-ফ্লপ হচ্ছে এমন একটি বর্তনী যার মধ্যে হয় একটি 0 অথবা 1 যে কোনো একটি মান সংরক্ষণ করতে পারে। একটি ফ্লিপ-ফ্লপ একটি বাইনারি বিটকে সংরক্ষণ করতে পারে এবং রেজিস্টার হচ্ছে একাধিক ফ্লিপ-ফ্লপের সমানে গঠিত বর্তনীকে বলা হচ্ছে রেজিস্টার। তাহলে একটা রেজিস্টারের মধ্যে যদি 16 বিট রেজিস্টার হয়, তাহলে এখানে মোট 16টি ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হবে এবং এই 16 বিট রেজিস্টারের মধ্যে 16টি বাইনারি মান থাকতে পারে। তাহলে বলতে পারি যে যতগুলো ফ্লিপ-ফ্লপ থাকবে বা একাধিক ফ্লিপ-ফ্লপ সমানে গঠিত হচ্ছে রেজিস্টার। যেহেতু ফ্লিপ-ফ্লপ কোনো তথ্য সংগ্রহণ করবে বা কোনো বিট সংগ্রহণ করবে, একই অনুরূপভাবে রেজিস্টারও কোনো তথ্য বা উপাত্ত সংগ্রহ করবে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম যেহেতু অ্যাডার ছিল, এটি সাধারণত যোগের বর্তনী, এটি সাধারণত কোনো তথ্য বা উপাত্ত সংগ্রহণ করে না। তাহলে সঠিক উত্তর হবে 2 আর 3, যেটি হচ্ছে গ নাম্বার সঠিক উত্তর হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে
সঠিক এইচটিএমএল সিনট্যাক্স কোনটি? সঠিক এইচটিএমএল সিনট্যাক্স কোনটি? দেখো আমরা জানি এইচটিএমএল সিনট্যাক্স হচ্ছে যে ট্যাগের সিনট্যাক্সটা সেটা হবে প্রথমে কিওয়ার্ড, এরপর লিখতে হবে কন্টেন্ট, এরপরে এই কিওয়ার্ড শেষ করতে হবে স্ল্যাশ কিওয়ার্ড। দেখো তাহলে বলতে পারি প্রথমে স্টার্ট কি লিখবো, স্টার্ট ট্যাগ, ইন ট্যাগের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আগে স্ল্যাশটা দিতে হবে, তারপর হচ্ছে এই কিওয়ার্ডটা শেষ করতে হবে। দেখো আমার এখানে কি দেওয়া আছে, ইএম ট্যাগ দেওয়া আছে, কিন্তু ইএম ট্যাগটা দেওয়ার পর পরে কি স্ল্যাশ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ভুল উত্তর হয়ে যাচ্ছে। এরপর দেখো বি ট্যাগ, এই ট্যাগ দিয়ে শুরু করে দেওয়া আছে, কিন্তু যে ইন ট্যাগ আছে ইনট্যাগ মধ্যে আমাদের কি স্ল্যাশটা নেই, তার মানে এটাও ভুল উত্তর। দেখো এখানে যদি আমি ইউ ট্যাগের চিন্তা করি তাহলে কি হচ্ছে ইউ, আর এখানে দেওয়া আছে ব্যাক স্ল্যাশ ইউ, তো আমাদের এখানে ব্যাক স্ল্যাশটা শুধু স্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ হবে। তো আমরা এটা বলতে পারি এটা ভুল উত্তর এবং এইটা হচ্ছে সঠিক উত্তর, যে আই ট্যাগ স্টার্ট ট্যাগ এবং এটা কী হবে আই ট্যাগটা শেষ করতে হবে এবং যেটা স্ল্যাশ দিয়ে করতে হয়। তাহলে আমরা বলবো 6 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। আচ্ছা এরপর দেখি 7 নম্বরে, এইচটিএমএল এ একাধিক রোকে মার্জ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়? অ্যাকচুয়ালি রোলকে মার্জ করা কি বোঝায়? মনে করো এটি একটা হচ্ছে টেবিল, মনে করি এটি টেবিল এবং এখানে কতগুলো রো এবং কলাম দেওয়া আছে। তাহলে আমরা জানি এইটি হচ্ছে টেবিলের রো এবং এইটি হচ্ছে টেবিলের কলাম। আচ্ছা তো আমরা জানি রো এবং কলামকে যদি একত্র করতে হয় বা মার্জ করতে হয়, এর মানে কি এখানে একটা দুইটা তিনটা আমাদের রো আছে, যদি আমি এই রোকে মার্জ করে ফেলি মানে কি করব, দুইটাকে রোকে একত্র করব, তাই না? যদি রোকে মার্জ করা হয় তাহলে একে লিখতে হয় রো স্প্যান। এবং যদি কখনো আমাদের এই কলামকে মার্জ করতে হয়, তো কলামকে মার্জ করার জন্য আমাদের লিখতে হবে কল স্প্যান। তাহলে কি যদি কখন রোকে একসাথে করি তাহলে লিখবো রো স্প্যান, যদি কখন কলমকে একসাথে তাহলে কি লিখবো কল স্প্যান লিখতে হবে। ঠিক আছে, তাহলে এর উত্তর কি হবে 7 নম্বরে? দেখো এইচটিএমএল একাধিক রোকে মার্জ করার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে? তো কল স্প্যান বলতে সাধারণত একটি সেলকে একাধিক কলামের ওপর প্রসারিত করতে বা কলামকে যুক্ত করতে ব্যবহার করা হয়। রো স্প্যান এরপর হচ্ছে সেল স্প্যানিং হচ্ছে সেলের ভিতর থাকা কন্টেন্টের চারপাশে স্পেস তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এরপর হচ্ছে রো স্প্যান, একটি সেলকে একাধিক সারির উপর প্রসারিত করার জন্য বা যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এবং আরেকটা হচ্ছে সেল স্পেসিং হচ্ছে টেবিলের সেলগুলোর মধ্যে দূরত্ব বা স্পেস তৈরি করার জন্য ব্যবহার করা হয়। দেখো এটা যে আমি আরেকটু ডিপলি আলোচনা করি, মনে করি এটি হচ্ছে একটি টেবিল, একটা টেবিল আঁকতেছি। দেখো এখানে একটি দুইটি তিনটি চারটি রো আছে এবং এখানে 3টি কলাম দেওয়া আছে। তাহলে আমরা কি বলবো, এটি হচ্ছে রো, এটি হচ্ছে কলাম। তাহলে কি একটা দুইটা তিনটা রো, 4টা রো এবং 1 2 3 তিনটা কি হবে কলাম হবে। তো এখন আমরা যদি এই রোকে একসাথে করি বা মার্জ করে ফেলি তাহলে আমাদের লিখতে হবে রো স্প্যান। যদি আমরা এই কলামকে মার্জ করি বা কলামকে একসাথে করে ফেলি তাহলে এর জন্য আমাদের লিখতে হবে কল স্প্যান। এবং মনে করো যে এর মধ্যে একটি টেক্সট দেওয়া আছে, সেটি হচ্ছে এ, এবং এ থেকে আমাদের এই যে দূরত্ব হবে, এই বর্ডারগুলো যে দূরত্ব আছে, এই যে এই দূরত্বকে বলা হয় সেল প্যাডিং। এবং আমাদের দেখো এই যে এই একটা সেল থেকে আরেকটা সেলের যে দূরত্ব, এই মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বকে বলা হচ্ছে সেল স্পেসিং। আসলে বুঝতে পেরেছো যে কোনটা কি কাজ করবে? যদি রোকে একসাথে করা হয় বা মার্জ করা হয় রো স্প্যান, কলামকে একসাথে বা মার্জ করলে হচ্ছে কল স্প্যান। আমাদের এই বর্ডার থেকে যে টেক্সটের ভেতরের দূরত্বটা হবে এটা যে প্রকাশ করবে হচ্ছে সেল প্যাডিং দিয়ে, এবং এক সেল থেকে আরেক সেলের দূরত্ব কতটুকু হবে সেটা প্রকাশ করবে হচ্ছে সেল স্পেসিং দিয়ে। যেহেতু আমাদের কি প্রশ্ন ছিল, যে এখানে প্রশ্ন ছিল হচ্ছে রোকে মার্জ করতে হবে, তাহলে এর উত্তর হবে হচ্ছে রো স্প্যান। আচ্ছা এর পরবর্তী কোশ্চেনটা দেখে চলো, যে নিচের কোনটি রিলেশনাল অপারেটর?
রিলেশনাল অপারেটর সাধারণত সম্পর্কযুক্ত অপারেটর। দেখো আমাদের রিলেশন অপারেটর 6টি। তো কি কি হতে পারে? ছোট, ছোট সমান, বড়, বড় সমান, সমান এবং সমান না। এই 6টা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। তাহলে এখানে প্রশ্ন ছিল যে নিচের কোনটি রিলেশনাল অপারেটর হবে? তাহলে দেখো আমাদের অপশন কোনটা আছে? এটা হচ্ছে নট ইকুয়াল, সমান না, তাই না? যেহেতু আমরা এখানে দেখেছি সমান না বলতে কি বোঝায়? নট ইকুয়াল, তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়? প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন পদ্ধতিকে কি বলা হয়? আমরা জানি যে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করার যে পদ্ধতি তাকে বলা হয় বাগ। ভুল ত্রুটি খুঁজে বের করার পদ্ধতিকে বলা হয়েছে বাগ, এবং তার সংশোধন করার প্রক্রিয়াকে বলা আছে ডিবাগ অথবা ডিবাগিং। তাহলে বলতে পারবো যে প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করার পদ্ধতিকে বলা আছে ডিবাগিং। বুঝতে পেরেছ? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন চল দেখি কি বলে দেওয়া আছে। 10 নম্বর, দুটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোন ফাংশন ব্যবহার করা হয়? সাধারণত যখন দুইটি স্ট্রিং এর মধ্যে তুলনা করতে হয় তখন আমাদের কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হবে? দেখো আমাদের কিছু ফাংশন দেওয়া আছে। প্রথমে আছে strcmp, স্ট্রিং কম্প্যারিজন। স্ট্রিং কম্প্যারিজন হচ্ছে সাধারণত দুটি স্ট্রিং এর মধ্যে তুলনা করার জন্য ব্যবহার করা হয়। যখন একাধিক স্ট্রিং থাকবে এবং তাদের মধ্যে যদি কখন তুলনা করতে হয় তখন আমাদের ব্যবহার করতে হবে strcmp অথবা স্ট্রিং কম্প্যারিজন। এবার হচ্ছে strlen, তারপরে বলবো স্ট্রিং লেন্থ। এটি হচ্ছে একটি স্ট্রিং এর মধ্যে দৈর্ঘ্য নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। যখন আমাদের একটি স্ট্রিং এর দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তখন আমাদের ফাংশন ব্যবহার করতে হবে strlen অথবা স্ট্রিং লেন্থ। এবং strin এটি সি ওয়ার্ডের কোনো সঠিক লাইব্রেরি ফাংশন না, এবং strpn এটিও কি হবে না, কোনো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন না। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন দেখি। আচ্ছা দেখো এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকটা কি হচ্ছে? যে আমাদের উদ্দীপকটা হচ্ছে যে একটা প্রোগ্রাম দেওয়া আছে ইনক্লুড stdio.h মেইন ফ্লোট এ হচ্ছে 21.5 এবং ফ্লোট হচ্ছে b 9.7। এখন প্রশ্ন হচ্ছে ফ্লোট সাম সমান a প্লাস b। এখন আমাকে এই দুইটা যোগ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে দুইটা আমি যোগ করি, তার যোগ করার কথা হবে। দেখো একটা হচ্ছে 21.5 21.5 এবং অপরটি হচ্ছে 9.7। তাহলে এই দুটো যোগ করলে কত হবে বলতে পারো? তাহলে আসলে আমরা যোগ করে দেখি। একটা হচ্ছে 21.5 প্লাস কত হচ্ছে 9.7, যোগফলটা হচ্ছে 31.2। তাহলে আমরা এখন উত্তরটা দেখি চলো। এখানে প্রোগ্রামটির আউটপুট কত হবে? তো আমরা দেখেছিলাম উত্তরটি হচ্ছে 31.2। দেখো এখানে 31.2 কোনোটা নেই, কিন্তু 31.20 আছে। এখানে 20 হওয়ার কারণটা কি? এখানে যে 0.2f আছে দশমিক বা 0.2f এর অর্থ হচ্ছে দশমিক পরে যেতে এটাকে একটা ফ্লোট টাইপ বা দশমিক ভগ্নাংশ বলতে পারি। এই দশমিকের পাশে কয় ঘর নেবে সেটা আমাদের প্রশ্ন আছে। দশমিকের পরে যে কয়টা অক্ষর থাকবে বা যে বর্ণ থাকবে সেই ভিত্তিতে নেওয়া হবে। সাধারণত আমরা জানি ফ্লোটের মধ্যে দশমিকের পর 6 ঘর পর্যন্ত নেওয়া হয়। যেহেতু এখানে কি উল্লেখ করে দেওয়া আছে যে দশমিক করে তাকে 2 ঘর নিতে হবে, এবং আমাদের উত্তরটা ছিল 31.2। 2 ঘর করার জন্য আমাকে ডান পাশে একটা শূন্য ব্যবহার করতে হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার 31.20। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রোগ্রামটির ভ্যারিয়েবলগুলো মেমোরিতে মোট কত বিট জায়গা দখল করবে? দেখো আমাদের এখানে কি ব্যবহার করা ছিল? আমাদের ব্যবহার করা ছিল হচ্ছে যে ফ্লোট টাইপ। কি কি ছিল ফ্লোট? একটা হচ্ছে এ, একটা বি এবং আরেকটা হচ্ছে সাম। এই তিনটা ফ্লোটের জন্য একটা ছিল হচ্ছে ফ্লোট এ, একটা ফ্লোট বি, আরেকটা ফ্লোট হচ্ছে কি হবে সাম। এর জন্য অ্যাকচুয়ালি কতটুকু জায়গা দখল করবে, তাই না? এর জন্য মোট কত বাইট জায়গা দখল করবে? আচ্ছা, আমরা কি জানি যে ফ্লোট টাইপ সাধারণত কত বিট জায়গা দখল করে? একটি ফ্লোট টাইপ সাধারণত 4 বাইট জায়গা দখল করে। একটি ফ্লোট টাইপ সাধারণত 4 বাইট জায়গা দখল করে। তাহলে এর জন্য 4 বাইট লাগবে, বির জন্য কত লাগবে 4 বাইট, এবং সামের জন্য কত লাগবে 4 বাইট। তাহলে বলতে পারি টোটাল কত বিট লাগবে? আমার টোটাল লাগবে হচ্ছে 12 বাইট জায়গা। তাহলে বলবো যে এইখানে যেহেতু আমাকে দেখো এখানে কি আমাকে 3টা ভেরিয়েবল ছিল, তাই না? বলছে ভেরিয়েবলগুলো, শুধু বলেন এই প্রোগ্রামটির
ফ্লোর টাইপের জন্য কতটুকু জায়গা প্রয়োজন লাগবে? বলছে ভেরিয়েবলগুলো, যেহেতু আমাকে 3টে ভেরিয়েবল ছিল, একটা হচ্ছে এ, একটা বি, একটা হচ্ছে সাম, তাহলে বলবো এখানে মোট জায়গা প্রয়োজন হবে হচ্ছে 12 বাইট। ঠিক আছে, আচ্ছা চলো এর পরবর্তী কোশ্চেনটা দেখি। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? দেখো, ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আচ্ছা, এখন এর পরের প্রশ্ন দেখব, চলো কি দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? দেখো, আমাদের ক্রায়োজেনিক এজেন্টের কিছু পদার্থ আছে যেটা কি হবে, একটা হচ্ছে ক্রায়োসার্জারি চিকিৎসা টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস, যেমন তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তারপরে এখানে কী কী ব্যবহার করা হবে? তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, এগুলো মিলে হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট তৈরি করা হয়। তো এখানে আমাকে কি বলেছে, এজেন্ট নয় কোনটি? তাহলে এখানে কি আছে? দেখো, নাইট্রোজেন আমাদের এখানে আছে, তাই না? আমাদের এখানে কি নাইট্রোজেন হইতে পারে, যেটা যদিও তরল নাইট্রোজেন কিন্তু নাইট্রোজেন আছে, আর্গন আছে, এখানে হচ্ছে আর্গন আছে, অক্সিজেনও দেওয়া আছে, তাই না? অক্সিজেনও দেওয়া আছে, কিন্তু কার্বন মনোক্সাইড নাই, এখানে শুধু কি আছে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডটা নেই। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি, চলো। কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো তৈরি হয় সেটি হচ্ছে মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ রিকগনিশন, কম্পিউটার ভিশন, এক্সপার্ট সিস্টেম এবং ফাজি লজিক। তাহলে আমরা বলতে পারি যে এখানে কোন কোনটা আছে। দেখো, মেশিন লার্নিং এখানে দেওয়া আছে, এরপর হচ্ছে কম্পিউটার ভিশন দেওয়া আছে এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দেওয়া আছে। তাহলে এই সঠিক উত্তর হবে সবগুলোই। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে? দেখো, এখানে একটি উদ্যোগ দেওয়া আছে, ডক্টর নিহান মাংসের উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন এবং তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করেন এবং সফলতা অর্জন করেন। তাহলে সে কি করেছিল? সে হচ্ছে একটি প্রাণীর জিন নিয়ে অন্য একটি প্রাণীর মধ্যে সে প্রতিস্থাপন করে এবং সেতে সে সফল হয়। তাহলে আমরা জানি যে যখন একটা জিনকে অন্য একটি জিনের মধ্যে দিয়ে নতুন কোনো প্রজাতির উদ্ভাবন করা হয় তাকে বলা হয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাই সঠিক উত্তর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এর পরবর্তী নাম্বার দেখি 17 নম্বর। কি বলে দেওয়া আছে? উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে, তার মানে কি, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলে আসলে কি হবে? জীববৈচিত্র্য সৃষ্টি হবে, এইটা হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এবং চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচকটা, চিকিৎসা ক্ষেত্রে আমাদের কি হবে? ইতিবাচক একটা প্রভাব পড়বে বা ইতিবাচক ভূমিকা রাখবে। তাহলে সঠিক উত্তর হবে 1 আর 2, যেটা হচ্ছে ক নাম্বার সঠিক উত্তর হবে। আচ্ছা, এরপরে দেখি, চলো 18 নম্বর। নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? দেখো, সিমপ্লেক্স মোড কাকে বলে? সিমপ্লেক্স মোড হচ্ছে যখন ডেটাটা একমুখী প্রবাহ হয় তখন তাকে বলা হয় সিমপ্লেক্স মোড। এইখানে যদি দুটি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়, দেখো এখানে মনে করি এ একটি ডিভাইস এবং বি একটি ডিভাইস, তাহলে কি হবে? সিমপ্লেক্সে সবসময় এ বিকে ডেটা দিতে পারবে, বি কখনোই একে কোনো রকম ডেটা দিতে পারবে না। তাহলে এটা হবে সিমপ্লেক্স উদাহরণ। তাহলে আমরা যেহেতু বলবো এখানে উত্তর হতে হবে জয়স্টিক। জয়স্টিক থেকে সবসময় শুধু কম্পিউটারে একমুখী ডেটাটা প্রেরণ করা হয়, জয়স্টিক থেকে কখনোই কম্পিউটারে কোনো ডেটা প্রেরণ করা যায় না। তাহলে সঠিক উত্তর হবে ক নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে? দেখো, এখানে অপশন দেওয়া আছে IaaS, KaaS এবং PaaS। দেখো, আমাদের এখানে ক্লাউড কম্পিউটিং কিছু মডেল দেওয়া আছে। একটা হচ্ছে IaaS, যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস, PaaS প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস, আর SaaS যেটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ সার্ভিস। তাহলে আমাকে এখানে সার্ভিস হচ্ছে 3টা, একটা IaaS, PaaS এবং SaaS, কিন্তু এখানে KaaSটা নেই। তাহলে বলবো এই সঠিক উত্তর 1 এবং 3 নাম্বার, যেটি হচ্ছে খ নাম্বারের মধ্যে উত্তর করতে হবে। আচ্ছা, চলো এরপর প্রশ্ন দেওয়া আছে যে 1A.48 বেজ হচ্ছে 16, এই সমতুল্য বাইনারি মান কত? তাহলে আমাদের এই সমতুল্য বাইনারি মানকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এই হেক্সাডেসিমালকে বাইনারি করতে যাই, আমাদের একটি কোড অনুসরণ করতে হয়, সেটা হচ্ছে 1 2 4 8। কেন? যেহেতু হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড,
সেহেতু আমাকে প্রত্যেকটা সংখ্যার জন্য 4টা করে বাইনারি বিট দিয়ে আমাদের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে রাফ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। যেহেতু আমাদের কী হবে, এখানে মোট সংখ্যা হচ্ছে 4টা এবং কোড হবে 1 2 4 8। প্রথম মান হচ্ছে 1। তাহলে আমি 1কে কীভাবে বের করবো? এই সংখ্যাগুলো যোগ করে দেখবো যে কোনটা 1 হবে। শুধু 1 লাগবে, শুধু 1 নিচে 1 হবে, বাকি সবগুলোই 0 দিয়ে পূরণ করতে হবে। এরপর হচ্ছে এর মান আমরা জানি হচ্ছে 10। তো 10কে প্রশ্নতে কত প্রয়োজন হবে? আমাদের এখানে প্রয়োজন হবে 8 আর 2, মানে 8 আর 2 যোগ করলে 10 হবে। এই জন্য 8 আর 2 নিচে 1 দেবো, আর 4 আর 1 নিচে 0 দিয়ে পূরণ করবো। এরপর হচ্ছে 4, এরপর হবে 4 করার জন্য কী হবে? শুধু 4টাই প্রয়োজন হবে, আর কোনোটাই প্রয়োজন হবে না। এই জন্য সবগুলোই 0 দিয়ে পূরণ করবো। এবং সবসময় শেষে হচ্ছে 8। তো 8কে প্রকাশ করার জন্য কী হবে? শুধু আমাকে 8ই লাগবে, তাহলে 8 নিচে 1 দেবো, বাকি একটা লাগবে না, সবগুলো কী হবে? বাকিগুলো 0 দিয়ে পূরণ করবো। তাহলে আমরা লিখতে পারি এর উত্তরটা হচ্ছে যে প্রথমে হচ্ছে 000 1, যেটা 1-এর ভ্যালু ছিল। 10-এর ভ্যালু হচ্ছে 1 0 1 0। এরপর হচ্ছে দশমিক ছিল এবং 4-এর ভ্যালু হচ্ছে 0 1 0 1 0 0 এবং সবশেষ হচ্ছে 8, এটার ভ্যালু হচ্ছে 1। এরপর হচ্ছে 000। আমরা জানি যে পূর্ণ সংখ্যার বাম পাশ বা লেফট পাশে শূন্যের কোনো ভ্যালু নাই এবং ভগ্নাংশের ডান পাশে শূন্যের কোনো ভ্যালু নেই। তাহলে এর উত্তরটা কী দাঁড়াবে? 11010 11010 দশমিক 0101। দেখো এখানে 11 দেওয়া নাই, এখানে 1111, কিন্তু কি ছিল? 1101 এইটা ছিল, এইটা ভুল, এটা ভুল। এখন দশমিক পরে দেখতেছি এটা কত হচ্ছে 01, কিন্তু এখানে 00, তাহলে এটাও ভুল উত্তর। তো সঠিক উত্তর কী হবে? ঘ নাম্বার 11010 দশমিক 01001। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে পরবর্তী প্রশ্ন হচ্ছে, এখানে একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে এবং এখানে ব্লক ডায়াগ্রাম লেখা আছে এটি হচ্ছে HA, মানে হাফ অ্যাডার। এটি হচ্ছে একটি হাফ অ্যাডারের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে এস এর আউটপুট কত হবে? আমাদের যে এস, এই এস এর আউটপুটটা কত হবে? দেখো হাফ অ্যাডার সাধারণত কাকে বলে? হাফ অ্যাডার হচ্ছে এমন একটা সময় বিবর্তনী যা হচ্ছে 2টি বাইনারি বিটকে যোগ করে। তো আসো আমরা যোগটা দেখে আসি যে যোগটা অ্যাকচুয়ালি কীভাবে বের করা যায়। যেহেতু আমাদের কি 2টা ইনপুট হবে এবং 2টা আউটপুট হবে, একটা হচ্ছে ইনপুট এ, একটা ইনপুট হচ্ছে বি, এবং আউটপুট হচ্ছে সাম আর হচ্ছে ক্যারি। তো যেহেতু এখানে 2টা ইনপুট হবে, এর কম্বিনেশন হবে 4টা। বিতে হবে 0 1 0 1, এতে 0 0 1 1 দিয়ে ঘর পূরণ করতে হবে। এখন আমাদের দুইটির সঙ্গে যোগ করতে হবে। 0 0 যোগ করে যোগফল 0, হাতে থাকবে না 0। 0 1-এ যোগফল হবে 1, হাতে থাকবে না 0। 1 0-তে যোগফল হবে 1, হাতে থাকবে না 0। 1 1 যোগ করলে কত হবে? 2, তাই না? 1 1 যোগ করলে 2 হয়। তো আমরা কয়েকভাবে এটা বের করতে পারি। যেমন 1 + 1 করলে কত হবে? 2, এবং 2কে বাইনারি করলে কত আসবে? 1 0, 2 দিয়ে করলে 0 1, তার মানে কত আসে? 2কে আমরা লিখতে পারি 10 লিখতে পারি, 10 হচ্ছে বাইনারিতে লিখতে পারি। অথবা আমরা এটাও জানি যে যোগ করার ক্ষেত্রে যদি যোগফল ভিত্তি সমান বা বেশি হয়, যদি যোগফল সমান বা বেশি হয় তখন ভিত্তি বাদ দিতে হয়, এবং যতবার ভিত্তি বাদ যাবে তত হাতে নিতে হবে। যেমন 9 7 3 6 8, যদি এই সংখ্যাটা যোগ করি তো যোগফল কত হবে? আমরা ছোটবেলাতে পড়ে এসেছি 8 আর 3 যোগ করে কত? 11। 11-র 1, হাতে আছে 1, 1 যোগ করবো নিচের সাথে, 6 7, 7 7 যোগ করে কত হবে? 14, 14-র 4, হাতে আছে 1, 9 1 10, 10-এর 0, হাতে আছে এই হাতের একটা এখানে নেমে আসবে। কিন্তু আমি যদি এই ব্যাখ্যাটা একটু অন্যভাবে করি, যেমন 9 7 3 6 8, দেখো 8 যোগ করে কত হবে? 11 হবে, তাই না? আমরা 11 থেকে 20টা বাদ দেবো। আমাদের কি যেহেতু এটা 10 বিট ছিল, তাহলে কি হবে? এখান থেকে 11 থেকে 10 বাদ দিলে কত হবে? 1। এই কত? একবার বাদ দিয়ে আছে, এই জন্য হাতে হবে 1। একটা নিজের সাথে যোগ করতে হবে। নিজে যোগ করলে কত হবে? 6 1 7, 7 আর 7 কত হবে? 14। 14 থেকে আমি 20টা বাদ দেবো, 10 কত হবে? 4, হাতে আছে 1, 9 1 10, 10 থেকে 10 বাদ দেবো, 10 থেকে 10 বাদ দিলে কত হবে? এটা 0 এবং হাতে থাকবে 1 এবং হাতে একটা এখানে বসবে। দেখো 2টা মান কিন্তু সেমই আছে। আমরা ছোটবেলা থেকে এইভাবে ম্যাথটা করে এসেছি।
তো এখন আমরা বলতে পারি তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সারটা হচ্ছে 1 যোগ করে 2, যদি 2 থেকে 2কে বাদ দেওয়া হয় তাহলে কত হবে 0 এবং হাতে থাকবে 1। তাহলে দেখো আমাদের এখন সামের মানটা বের করতে হবে। তো সামের মান বের করার ক্ষেত্রে আমাকে এইখানে যদি এর মানটা 0 হয় তাহলে আমরা বলবো হচ্ছে এ বার, এবং এর মানটা যদি 1 হয় তাকে ধরতে হবে এ হিসেবে বিবেচনা করতে হবে। বুঝতে পারছো, যদি এর মান 0 হয় তাহলে সেটা কি বলবো, সেটা হচ্ছে এ বার হবে, এবং এর মান যদি 1 হয় তাহলে সেটা এ ধরতে হবে। আর প্রথম যে মানটা ছিল এটা কি ছিল, এর মান 0 মানে কি হবে এ বার, বি মান 1 কি হবে বি, এবং যখন এক পাশে থাকবে তখন সেটা ইনটু আকারে প্রদর্শন করবে, যখন সেটা নিচে আসবে তখন সেটা হচ্ছে প্লাস আকারে প্রদর্শন করবে, এবং নিচে এটা কত হবে এর মান 1 মানে কি হবে এ, বির মান 0 হচ্ছে বি বার। তো বলেছিলাম যে এস এর মানটা হবে এ বার বি, যেহেতু এটা কি এক লাইনে ছিল এটা ইনটু আকারে প্রদর্শন করতেছে, যখন সেটা নিচে আসবে নিচে আসে সেটা কি হবে প্লাস আকারে প্রদর্শন করবে, তাহলে এটা হবে এ বি বার, যেটা আমরা কি বলতে পারি এইটা হচ্ছে এ এক্সর গেট, তাই বলবো এটা হচ্ছে এ এক্সর বি। তাহলে আমাদের এখানে যে সামের মানটা হবে, সামের মানটা কি হবে, সামের মানটা হচ্ছে এ এক্সর বি। দেখো তাহলে আমরা বলতে পারি যে এখানে যদি কখন হাফ অ্যারের মধ্যে আমাদের সামের মান নির্ণয় করতে হয়, সামের মান হবে একটা এক্সর গেট যেটা দুইটা ইনপুটকে এক্সর করবে, এবং যে ক্যারি হবে সেটা হচ্ছে দুইটাকে গুণ আকারে প্রদর্শন করবে। যেহেতু আমাদেরকে কি বলেছে এস এর মান প্রকাশ করানোর জন্য সেটা হচ্ছে এ এক্সর বি, যদি সি এর মান বলতো তখন আমাদের উত্তর হতো ক নাম্বার উত্তর হতো। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা দেওয়া আছে, দেখো উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিটে যে গেটের বাস্তবায়ন করতে হয়। তো আমরা ইতিপূর্বে দেখে এসেছি যে একটা হাফ অ্যাডার বাস্তবায়ন করতে গেলে আমাকে মোট 2টা গেটের প্রয়োজন হয়, একটা হচ্ছে এক্স অর গেট যেটা হচ্ছে সামের মানটা বের করবে, আর একটা হচ্ছে অ্যান্ড গেট যেটি হচ্ছে আমাদের ক্যারির মানটা বা সির মানটা বের করবে। তাই সঠিক উত্তর হবে 1 আর 2, যেটা হচ্ছে ক নাম্বার উত্তর হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখে আসি চলো, যে একটি ওয়েবসাইটের অংশ হলো, একটি ওয়েবসাইটের সাথে 2টি অংশ ব্যবহার করা হয়, একটি হচ্ছে সার্ভার, অপরটি হচ্ছে ক্লায়েন্ট। একটি হবে সার্ভার এবং অপরটি হবে ক্লায়েন্ট, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, 23 নম্বরে ক নাম্বারটা সঠিক উত্তর হবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে যে একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটকে আপলোড করার পদ্ধতিকে কি বলা হয়? যখন আমরা একটি ওয়েবসাইট পাবলিশ করব এবং ওয়েবসাইটকে কোনো সার্ভারে রাখবো তখন তাকে বলেছে হোস্টিং, তখন তাকে হোস্টিং বলে। ডোমেইন সাধারণত কোন নাম হয়? আইপি অ্যাড্রেস, নামের পরিবর্তে যে ঠিকানা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আর প্রোটোকল হচ্ছে যে নিয়ম অনুসরণ করে ডেটা স্থানান্তর করা হয় সেটা হচ্ছে প্রোটোকল। তার সঠিক উত্তর হবে হচ্ছে হোস্টিং। দেখো সর্বশেষ এখানে একটা এইচটিএমএল কোড দেওয়া আছে, এইচটিএমএল কোডটা কি হবে যে এখানে হচ্ছে ইউএল টাইপ, এখানে একটি আনঅর্ডার লিস্ট ঘোষণা করা হচ্ছে, ইউএল টাইপ, টাইপ কি হবে সার্কেল। তো আমরা জানি সার্কেল সাধারণত কি হয়, যেটা বৃত্ত থাকে তাকে বলা হয় সার্কেল, এবং বৃত্তটা যদি ভরাট থাকে তাকে বলা হয় ডিস্ক। যেমন এইটা হবে সার্কেল, এইটা হবে ডিস্ক, এবং এইটা হবে স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার। তাহলে কি বলেছে এখানে হচ্ছে একটা কি হবে সার্কেল হবে, এবং এখানে একটা মতো লিস্ট দেওয়া আছে, লিস্টে লিখতে হবে আইসিটি। তাহলে বলতে পারি এখানে আমাদের এই ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এমসিকিউগুলো কিভাবে সমাধান করা হয়। আসলে প্রত্যেকটা এমসিকিউ একটু বুঝে বুঝে সমাধান করতে হবে, বুঝে সমাধান না করলে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে না। এবং বিগত সালে যারা ফেল করেছে ম্যাক্সিমামগুলোই এই আইসিটিতে এবং এমসিকিউতে ফেল করেছে। দেখো রিটেন প্রশ্ন ওখানে 8টা থেকে 5টা অ্যান্সার করতে হয়, এবং যে প্রথম আর দ্বিতীয় অধ্যায় পড়লেই যে কোনো স্টুডেন্ট আমাদের পাস করার মতো ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এমসিকিউ এমন একটা ব্যাপার যেখানে 25 মিনিটে 25টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, 25 মিনিটে তোমাকে 25টা অ্যান্সার করতে হবে, এবং এইগুলো সবগুলোই অ্যাকুরেট হইতে হবে। যেমন সিকিউতে তুমি কিছু না কিছু লিখলে সেখানে স্যার কোনো না কোনো মার্কস দিয়ে থাকে, কিন্তু এমসিকিউতে সেই ধরনের কোনো সুযোগ নেই। তোমাকে যতটা তোমার এমসিকিউ তুমি সঠিক করতে পারবে তুমি ঠিক তত নাম্বারই পাবা। এবং এখানে মিনিমাম 8টা এমসিকিউ তোমাকে হইতে হবে পাস করার জন্য। যে তোমাকে 8টা এমসিকিউ হইতেই হবে তার মানে সবগুলো ব্যাখ্যায় তোমাকে মোটামুটি জানতে হবে। আর যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে এমসিকিউর কোনো বিকল্প নেই, তোমাকে প্রত্যেকটা এমসিকিউতে মিনিমাম 20টার মতো হইতে হবে। আর যতগুলো বোর্ড সলভ করবো তুমি যদি এর মধ্যে 20টা নিজে সলভ করতে পারো
তাহলে তুমি মনে করতে পারো হ্যাঁ তোমার প্রিপারেশন মোটামুটি আছে। যদি এর থেকে কম হয়ে থাকে তাহলে তোমার বুঝবা এখনো কিছু ঘাটতি আছে, যে ঘাটতিটা তোমাকে এখনো পূরণ করতে হবে, এবং এর জন্য কিছু সময় আছে, যদিও বেশি সময় নেই, কিছু সময় আছে। তাহলে অবশ্যই সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকো, তাহলে যেন একটা ভালো প্রিপারেশন নেওয়া যায়। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।